আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় সম্পর্কিত এই প্রাপ্য হিসাবের হিসাব সংরক্ষণ সংক্রান্ত রাজশাহী বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল, প্রশ্নটি একটু কঠিন। কিছু শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছে প্রশ্নটি সমাধানের জন্য, তাই সহজভাবে আলোচনা করার চেষ্টা করব এই প্রশ্নটির সমাধান। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি, মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ। চলো শুরু করা যায়। বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বরিশাল। এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম, এই প্রশ্নটি একটু এক্সেপশনাল। সেটা যে পাশাপাশি দুইটা সাল দেয়া আছে, 2017 সাল, 2018 সাল, 2 সালের তথ্য দেয়া আছে। এই তথ্যের আলোকে ক নাম্বার বলেছে চার্জ যোগ্য অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করো। চার্জ যোগ্য অনাদায়ী পাওনার নিয়ম হচ্ছে নতুন অনাদায়ী পাওনা যোগ অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাই না? নতুন গুলা যোগ হবে, অনাদায়ী পাওনার সাথে পুরাতনটা বাদ যাবে, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ যাবে, বাদ দিয়ে এই চার যোগ্য হবে। যাই আমরা পাশাপাশি দুইটা বছরেরই করে দেখাবো। এই যে লক্ষ্য করি, উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম, এখানে আমরা সমাধান করব। প্রথমে লিখবো 2017 সালেরটা আগে করি, তারপরে 18 সালেরটা করব। 17 সালেরটা যেমন অনাদায়ী পাওনা কত টাকা, এই যে লিখিত অনাদায়ী পাওনা 7,000 লিখলাম, এটির সাথে যোগ অলিখিত অনাদায়ী পাওনা 9,000, ওটা যোগ করব। এই অলিখিত অনাদায়ী পাওনাটা কিন্তু নতুন অনাদায়ী পাওনা, মানে এটা লেখা হয় মানে নতুন, এটা যোগ করে নিচে লিখলাম। এটির সাথে যোগ করব এই অনাদায়ী পাওনা সঞ্চিতি 6%, যেটি নতুন। একটি বিষয় বলে রাখি, নতুন অনাদায়ী পাওনা আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি দুইটা আলাদা বিষয়। নতুন অনাদায়ী পাওনা হচ্ছে লিখিতব্য অনাদায়ী পাওনা, অর্থাৎ অনাদায়ী পাওনা যেটা লেখা হয়নি সেটা নতুন অনাদায়ী পাওনা। আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে এই যে দেনাদার আছে 60,000, এখান থেকে নতুন অনাদায়ী পাওনা 9,000 বাদ দিয়ে থাকে 71,000, তার উপরে 6% হিসেব করে যাওয়া হয়। অর্থাৎ এই 60,000 দেনাদার থেকে নতুন অনুদায়ী পাওনা এই 9,000 বিয়োগ করে যা হয় তার উপরে 6%, সেটা হবে নতুন অনুদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনুদায়ী পাওনা সঞ্চিতি 3060 এই টাকাটা হবে 6% হিসাব করলে। আচ্ছা, এবার এটা থেকে এটা যোগ করে এখানে লিখবো। এখান থেকে পুরাতন অনুদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিব। পুরাতন কোনটা? এই যে প্রথমে যেটি দেওয়া আছে 1/1/2017 সালে 6,000 দেওয়া আছে, 1 তারিখের যেটি, সেটি কিন্তু পুরাতন, ওটা বিয়োগ করব। বিয়োগ করে যে টাকা হবে সেটা হচ্ছে চার্জ যোগ্য অনাদায়ী পাওনা, চার্জ যোগ্য, এর নিচে ডাবল দাগ দিয়ে দিব। এটা হচ্ছে 2017 সালের। 2018 সালের অনুরূপ ভাবে আমরা সমাধান করব। 2018 সালের অনাদায়ী পাওনা কত ছিল? 5,000, এটা প্রথমে লিখবো, এটা প্রথমে লিখবো। ওইটার সাথে যোগ করব অনাদায়ী পাওনা নতুন 8,000, যোগ করে নিচে লিখবো। সেম ভাবে এটির সাথে যোগ করব যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কিভাবে হিসাব করব? এই যে দেনাদার আছে 70,000, ওখান থেকে 8,000 বিয়োগ করে যা থাকে তার উপরে 11.5% হিসেব করে এখানে লিখবো। এবার এটার সাথে এটা যোগ করে নিচে লিখবো। তারপরে বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ যাব। এখানে একটি বিষয় বলে রাখি, এই যে 2017 সালের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল 6,000, 2018 সালে কিন্তু পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি নাই। না থাকলে এখান থেকে বিয়োগ হবে না? হবে? হ্যাঁ হবে। কিন্তু কারণ কি? কারণ গত বছরের যেটা নতুন, এই বছরে সেটা পুরাতন। ভালো করে লক্ষ্য করি, গত বছরের যেটা নতুন ছিল সেইটা 2018 সালে পুরাতন হবে। এটা থেকে এটা বিয়োগ করে নিচে লিখবো। এটা হচ্ছে চার যোগ্য অনাদায়ী পাওনা সঞ্চিতি, 2017 সালে এত টাকা, 2018 সালে এত টাকা। তো আমরা যখন খতিয়ান করব অনাদায়ী পাওনা হিসাব, তখন এই যোগ বিয়োগ করে যে টাকাটা পেয়েছি এইটা নিয়ে খতিয়ান করবো অনাদায়ী পাওনা হিসাবটা। যেমন খ নাম্বারে মনে অনাদায়ী পাওনা হিসাব না কি যেন করতে বলেছে দেখলাম। এই হচ্ছে আমাদের ক এর তথ্য। অঙ্কটা একটু বড় ছিল, তাই না? আবার উদ্দীপকে ফিরে যাব। খ নাম্বারে কি বলেছে লক্ষ্য করি। খ নাম্বারে বলেছে অনাদায়ী পাওনা হিসাব এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। তো অনাদায়ী পাওনা হিসাব মানে অনাদায়ী পাওনা নামে একটা খতিয়ান, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব মানে অনাদায়ী পাওনা সঞ্চিতি নামে একটি খতিয়ান। খতিয়ান করবো চলমান ছকে করতে পারি। এই যে আমি ছক অঙ্কন করে নিলাম। আর এই খতিয়ানটা সব সঠিকভাবে তৈরি করার জন্য ওই কিছুক্ষণ আগে ক নাম্বারের উত্তরের আংশিক আমি এখানে নিয়ে এসে রেখেছি, এটা দেখে দেখে আমরা এখানে লিখবো। আচ্ছা, কিছুক্ষণ আগে যে বললাম
যে চার্জ যোগ্য অনাদায় পাওনা যোগ বিয়োগ করে আমরা যে টাকাটা পেয়েছি 13,060 2017 সালে, 2018 সালে পেয়েছি 17,070, ওই টাকাগুলি নিয়ে আমাদের জাবেদা হচ্ছে, প্রথমটার জন্য 2টা জাবেদা, এটার জন্য 2টা জাবেদা। প্রথমটার জন্য জাবেদা হচ্ছে এই বিশেষ করে অনাদায় পাওনা খরচ ডেবিট আর অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট, এটার জন্য প্রথম জাবেদা। তাহলে আমরা এখানে লিখবো 2017 ডিসেম্বর 1 জাবেদা কি অনাদায় পাওনা ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। তাহলে অনাদায় পাওনা ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব, উল্টা নামটা লিখে ডেবিট দিকে টাকা লিখবো। এই ডেবিটের টাকাটা আবার ডেবিট দিকে চলে যাবে। এখন এইটা নিয়ে আরো একটা জাবেদা হবে, প্রতি বছরে 2টা করে জাবেদা হয়, এই টাকা নিয়ে 2টা জাবেদা হবে। প্রথম জাবেদাটা হচ্ছে অনাদায় পাওনা ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। তো অনাদায় পাওনা ডেবিট দিকে টাকা লিখছে, অনাদায় পাওনা সঞ্চিতি বলে। দ্বিতীয় জাবেদাটা হবে অনাদায় পাওনা খরচকে আয় বিবরণীতে স্থানান্তর করতে হবে, তার জন্য জাবেদা হবে আয় বিবরণী ডেবিট, অনাদায় পাওনা ক্রেডিট। তাহলে অনাদায় পাওনার ক্রেডিট দিকে টাকা বলবে, নাম লিখবো আয় বিবরণী, সেম টাকা, একই টাকা। এবার এটা থেকে এটা বিয়োগ করে শূন্য হবে। অনাদায় পাওনার যে আমরা আয় বিবরণীতে স্থানান্তর করার মাধ্যমে অনাদায় পাওনাকে শূন্য করে দিলাম, অনাদায় পাওনা হিসাব বন্ধ করে দিলাম। এবার এটা হচ্ছে আমাদের 1 বছরের। আর 1 বছরের জন্য এটা হচ্ছে 2017 সালে। এখন 2018 সালে যে টাকাটা ছিল 17,070, এটা নিয়েও আমরা ওইরকম সেম 2টা জাবেদা করে এখানে লিখবো, মনে মনে জাবেদা করে নিব। প্রথম জাবেদাটা হবে অনাদায় পাওনা ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। তাহলে আমরা এখানে অনাদায় পাওনা সঞ্চিতির নাম লিখে ডেবিট দিকে টাকা লিখবো, এই টাকাটা লিখে আবার ডেবিট দিকে চলে যাবে। এরপর আবার এই টাকা নিয়ে আর একটা জাবেদা হবে আয় বিবরণী ডেবিট, অনাদায় পাওনা ক্রেডিট। তাহলে অনাদায় পাওনার ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম লিখবো আয় বিবরণী, অনাদায় পাওনার ক্রেডিট দিকে টাকা লিখবো। ক্রেডিট থেকে ডেবিট, সরি এখানে ছিল ডেবিট, এখানে ক্রেডিট। ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে কিছু থাকে না, না থাকলে শূন্য হবে। অথবা যত বছরেরই করি না কেন আমরা অনাদায় পাওনার হিসাবের জের শূন্য হবে। কেন শূন্য হবে? বছর শেষে আমরা অনাদায় পাওনা হিসাবের জেরকে আয় বিবরণীতে স্থানান্তর করার মাধ্যমে অনাদায় পাওনা হিসাবটা বন্ধ করে দিয়েছি, তাই শূন্য হয়েছে। এই হচ্ছে অনাদায় পাওনা খরচ হিসাব। এখন অনাদায় পাওনা সঞ্চিতির নামে আমাদের আরেকটা খতিয়ান হবে, যাই সমাধানের চেষ্টা করি। এই যে তো অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব করার জন্য আবার উপরে ওই আংশিক নিয়ে আসলাম। আমাদের উত্তর কিন্তু নিজের খতিয়ানটা, আমরা এটা করার জন্য উপরে ছকটা নিয়ে আসতেছি বারবার ক নাম্বার থেকে, এটা দেখে দেখে যাতে আমরা এটা করতে পারি। তো অনাদায় পাওনা সঞ্চিতির শুরুতে আমরা ওই যে উদ্বৃত্ত আছে না, ওই জানুয়ারি 1 তারিখের একটা উদ্বৃত্ত ছিল 6,000 টাকা মনে হয়, অনাদায় পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত, ওটা আগে লিখবো ব্যালেন্স বিডি বলে। ব্যালেন্স বিডি বলে অনাদায় পাওনা সঞ্চিতির ক্রেডিট দিকে জেরের ঘরে লিখবো, কারণ অনাদায় পাওনা সঞ্চিতির ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, তাই ক্রেডিট দিকে লিখবো। এরপরে আমরা কি করব, এখানে অনাদায়ী পাওনা 2টা আছে 2017 সালে, একটা আছে 7,000 আর একটা আছে 9,000। 2টার জন্য কিন্তু সেম জাবেদা, 2টার জন্য জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ইচ্ছে করলে আমরা একবারে এই 16,000 টাকা বসাতে পারি, আবার এটা আলাদা আলাদা লিখতে পারি। তো লিখি আমরা, সমস্যা নেই। প্রাপ্য হিসাব বলে এই 16,000 টাকা একবারে লিখে দিলাম। কারণ কি? কারণ এই টোটাল 16,000 টাকার জন্য, এটার জন্য এবং এটার জন্য সেম জাবেদা। আয় বিবরণী, সরি অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অনাদায় পাওনা সঞ্চিতির ভিতর থেকে ওইটা সমন্বয় করতে হবে, সেজন্য অনাদায় পাওনা সঞ্চিতি কমে যাবে। অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট ব্যালেন্স কমে গেলে ডেবিট, তাই ডেবিট দিকে লিখলাম। আর বিপরীতে প্রাপ্য হিসাব ক্রেডিট হয়, তাই প্রাপ্য হিসাব নামে লিখলাম। এবার আমরা জের করব। ক্রেডিট ছিল 6,000, ডেবিট আসলো 16,000। ডেবিট ক্রেডিট বিয়োগ করে ডেবিট দিক 10,000 টাকা বড়, তাই 10,000 টাকা ডেবিট দিকে লিখব। এরপরে কি করব? এরপরে এই যে আরেকটা টাকা ছিল না, এই যে লাস্টের যে টাকাটা বের হয়েছে, এটা নিয়ে কিন্তু একটা জাবেদা হবে। এটার জন্য জাবেদা হবে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, এই যোগ বিয়োগ করে যে টাকাটা হয়েছে। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি যেহেতু ক্রেডিট, তাই অনাদায়ী পাওনা বলে বা অনাদায়ী পাওনা খরচ বলে ক্রেডিট দিকে টাকা লিখবো 13,060। এটা ডেবিট, এটা ক্রেডিট। ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে
ক্রেডিট বড় 3060, ক্রেডিট দিকে লিখবো পার্থক্যটা। এখন একটা বিষয় বলে রাখি, 2017 সালের এইটা কিন্তু সমাপনী উদ্বৃত্ত, যেটি 2018 সালের প্রারম্ভিক, এবং এই টাকার সাথে এই নতুন অনুযায়ী পাওনা সঞ্চিতি মিলে যাবে, নতুনটা মিলে যাবে, কিন্তু বিষয়টি খেয়াল রাখবো। এবার একটা সাল হলো, পরের সাল করবো 2018 সালের। অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে যে পরেরটা যখন করবো তখন ব্যালেন্স বিডিআর একবার লিখবো না? না, ব্যালেন্স বিডিআর লেখার দরকার নেই, কারণ অটোমেটিক 2018 সালের শুরুতেই এটা আছে, ওটাই 2018 সালের জন্য ব্যালেন্স বিডি। 2017 সালে যেটি সিডি হয়, 2018 সালে সেটি বিডি হয়। যাই হোক, ওটা নিয়ে কোনো কথা নাই, আমরা পরের গুলা করবো। পরের গুলা করার সময় এই 2 লাইন করব, এটা বাদে এই 2 লাইন। 2018 সালে কি করব, এই যে এই দুটো যোগ করে 13,000 টাকা হয়েছে, 13,000 টাকা নিয়ে যাবাদা করবো অনাদায়ী পাওনা সঞ্চিত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট, তাই না? তাহলে আবার আমরা 2018 সালের ডিসেম্বর 31 তারিখ দিয়ে অনাদায়ী পাওনা সঞ্চিত ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো প্রাপ্য হিসাব, লিখে এই যে 13,000 টাকা ডেবিট দিকে লিখবো। ক্রেডিট ছিল 3060, ডেবিট হলো 13,000, ডেবিট ক্রেডিট বিয়োগ করে আবার ডেবিট বড় হয়ে গেছে 9,000 কয় টাকার জন্য, ডেবিট দিকে লিখবো। আবার এই যে এটা নিয়ে একটা জাবেদা হবে, যোগ বিয়োগ করে যেটা পেয়েছি ওটা নিয়ে জাবেদা হবে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম লিখবো অনাদায়ী পাওনা, ক্রেডিট দিকে টাকা লিখবো। এবার ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে ক্রেডিট বড়, যত টাকা বড় ক্রেডিট দিকে লিখে দেবো 7,130 টাকা। এ আমার ছবির সাথে মিলে গেছে, যাই হোক এই টাকাটা হচ্ছে 7,130 টাকা। এটা থেকে এটা বিয়োগ করে ক্রেডিট বড় হয়ে গেছে, ক্রেডিট দিকে লিখেছি। এইভাবে 2 বছরের জন্য অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করতে পারি, মনে মনে জাবেদা করে নিতে হবে। কিন্তু একটি বিষয় খেয়াল রাখবো, অনাদায়ী পাওনা সঞ্চিতি যখন টাকা লিখবো তখন 2টা টাকা বসবে মাত্র, ব্যালেন্স বিডিতে তো বসবেই, ব্যালেন্স বিডির বাদে 2টা টাকা বসবে। একটি হচ্ছে এই অনাদায়ী পাওনা, যার জন্য জাবেদা অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট, ডেবিট দিকে লিখেছি প্রাপ্য হিসাব বলে, ডেবিট দিকে লিখেছি প্রাপ্য হিসাব বলে, প্রতি বছরের জন্যই হবে অনাদায়ী পাওনার পরিমাণকে। আবার যোগ বিয়োগ করে ফাইনালি যে টাকাটা বের হবে সেটা নিয়ে আবার জাবেদা হবে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তাই অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট দিকে টাকা বসবে, নাম লিখবো অনাদায়ী পাওনা হিসাব বা অনাদায়ী পাওনা খরচ হিসাব। এই হচ্ছে 2টা খতিয়ান। অঙ্কটা একটু বড়, তাই না? উপায় নাই, বড় হলেও করতে হবে, পরীক্ষা এসছে লিখতে হবে। 1 নম্বরে বলছে আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব কিভাবে প্রদর্শিত হবে। ভালো করে লক্ষ্য করি, বলছে আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাবটা লিখবো কিভাবে। আর্থিক অবস্থার বিবরণী বললে আমরা মনে করি যে অনেক বড় একটা কিছু, কিন্তু এইখানেও আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদ পাশে প্রাপ্য হিসাবটা জাস্ট সহজভাবে লেখার জন্য আমরা এই উপস্থাপন করব। যাই, এই যে আমি এইখানে করে দেখাচ্ছি আর্থিক অবস্থার বিবরণী। এবার এইখানে আমরা কি করব, সম্পদ লিখবো। চলতি সম্পদের মধ্যে লিখবো, তাই লিখলাম 2017 সালে চলতি সম্পদ। প্রথমে প্রাপ্য হিসাব লিখবো। প্রাপ্য হিসাব মনে হয় অঙ্কের মধ্যে 2017 সালে ছিল 60,000 টাকা আর 2018 সালে ছিল 70,000 টাকা। তো প্রাপ্য হিসাব 60,000 টাকা লিখবো। এখান থেকে লিখবো বাদ নতুন অনাদায়ী পাওনা, এই যে নতুন অনাদায়ী পাওনা 9,000 বিয়োগ করে এখানে লিখবো। এখান থেকে লিখবো বাদ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এইটার উপরে 6%, প্রশ্ন দেওয়া ছিল 6%। অথবা এখান থেকে আমরা লিখতে পারি এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এইটা নতুন গুলা বাদ যাবে, এখানে 2টা নতুন আছে, এই 2টা নতুন প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে। প্রাপ্য হিসাব থেকে আর্থিক অবস্থার বিবরণীতে সবসময় নতুনগুলি বাদ যাবে, নতুন অনাদায়ী পাওনাও বাদ যাবে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিও বাদ যাবে, বাদ দিয়ে এখানে লিখবো। এটা হচ্ছে নিট প্রাপ্য হিসাব। এরপরে লিখবো 2017-18 সালের চলতি হিসাব। 2018 সালের চলতি হিসাবে আমরা লিখতে পারি এইখানে এই আবার প্রাপ্য হিসাব লিখবো। প্রাপ্য হিসাব সম্ভবত ছিল 70,000 টাকা, অঙ্কে 70,000 টাকা লিখবো। এখান থেকেও নতুন অনাদায়ী পাওনা বাদ যাবে। 2018 সালের নতুন অনাদায়ী পাওনা এই 8,000 নতুনগুলি বাদ যাবে, কিন্তু প্রাপ্য হিসাব থেকে বারবার বলছি আমি, এখান থেকে বাদ দিয়ে হলো 62,000 এখান থেকে আবার লিখবো বাদ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 2018 সালে হচ্ছে 7,130।
এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো, ডাবল দাগ দিয়ে দিব। আমি বারবার বলছি নতুনগুলি বাদ যাবে প্রাপ্য হিসাব থেকে, পুরাতনটা বাদ যাবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।